এখানে দেখো ঋত্বিক দা আর মানে যেহেতু তুমি গোড়ার কথা বললে, ঋত্বিক দা এবং আমাকে যেভাবে গোড়া দেখা গেছে, আমাকে এবং ঋত্বিক দাকে এইখানে ঠিক সেরকম ভাবে দেখা যাবে, তার ঠিক অপোজিট ভাবেই দেখা যাবে, বলা যেতে পারে। তো এই গল্পটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প, এবং গল্পটায় অনেক রকমের টুইস্টস অ্যান্ড টার্নস রয়েছে, এবং গল্পটা আলটিমেটলি যেভাবে এগোচ্ছে এবং যেভাবে গিয়ে আলটিমেটলি শেষ হয় গল্পটা, সেখানে আমার মনে হয় যে মানুষ এখন অন্য ধরনের গল্প কিছু দেখতে পাবে। কারণ এরকম ফুটবল নিয়ে, ফুটবলকে কেন্দ্র করে একটা পলিটিক্যাল ড্রামা আমার মনে হয় না এর আগে হয়েছে বাংলায়। দুলালদার এটা দ্বিতীয় ছবি, এবং দ্বিতীয় ছবি প্রথম ছবি থেকে একদম আলাদা, সেটা খুব ইন্টারেস্টিং। কারণ দুলালদা নিজে স্পোর্টসের সঙ্গে, ফুটবলের সঙ্গে এত বছর ধরে জড়িত, এবং ওনার এই ছবিটা ফাইনালি, আগের ছবিটা ছিল না কোনো রকম স্পোর্টসের সঙ্গে জড়িত, বাট এই ছবিটা ফাইনালি ফুটবল একটা বড় পার্ট, পলিটিক্যাল একটা ড্রামা যেখানে ফুটবল থাকবে, বন্ধুত্ব থাকবে, প্রেম থাকবে, সবকিছুই থাকবে। এবং এরকম একটা কাস্ট যেটার নাম, ছবিটার নাম ফাঁদ, এবং এই ফাঁদে আমরা কয়েকজন পড়েছি এবং প্রত্যেকে পরিচিত, প্রত্যেকে একে অন্যের সঙ্গে কাজ করেছি। তবে এই এত বড় একটা টিম প্রথমবার কাজ করছি, ঋত্বিক দা, অনির্বাণ দা, আমি, অর্জুন, সুহত্র, এই কাস্ট আজকে রিভিল হলো, এবং লোগো, নাম, এগুলো সমস্ত রিভিল হলো। আমরাও প্রথমবার দেখলাম আজকে নামটা, মানে লোগোটা। তো হ্যাঁ, প্রথম একটা সূচনা হলো আর কি। পরের মাস থেকে শুটিংয়ে যাচ্ছি, শুটিং ফ্লোরে আমরা যাচ্ছি, এক্সাইটেড। যেরকম অনির্বাণের ভেতরে বলছিল যে মানে চরিত্রগুলো পড়ে মনে হয়েছে কেউই ধোয়া তুলসী পাতা নয়। তো আমাদের জীবনে যেরকম আমরা চারপাশে এখন দেখতে পাচ্ছি সমাজে রাজনীতির বারবারান্ত, এই চরিত্রগুলোর, যেহেতু পলিটিক্যাল ড্রামা, এই চরিত্রগুলোর মধ্যেও রয়েছে, এবং কোথাও গিয়ে গ্রে শেডস দেখা যাবে আর কি। তো সেটা খুব ইন্টারেস্টিং। দেখা যাক, দুলালদার এত বছরের জার্নালিজম, এত বছরের রাজনীতির লোকেদের সঙ্গে পরিচয় থেকে উনি যেটা গল্পটার মধ্যে ঢুকিয়েছেন বা যা নিয়েছেন রিয়েল লাইফ থেকে এই গল্পে, মানে পার্ট হিসেবে আর কি। আশা করবো যখন পর্দায় আসবে সেটা দেখতে ভালোই লাগবে। আর তাছাড়া দুলালদার মধ্যে একটা অদ্ভুত প্যাশন আছে, তো সেটাকে এবার ফাইনালি আমরা ফলো করব, ভালোই লাগছে। এই দুটো কাজই, অর্থাৎ যাদেরকে নেতা বা রাজনৈতিক সংগঠক বলা হয়, সেটা অত্যন্ত কঠিন কাজ, এবং অভিনয় করে যারা একদম সামনের সারিতে রয়েছেন, সেটা অত্যন্ত কঠিন কাজ। তো অভিনয় জগৎ থেকে অনেক অভিনেতা, অভিনেত্রী তারা ইতিমধ্যেই রাজনীতিতে এসেছেন, এবং তাদের মধ্যে অনেকে কিন্তু খুব ভালো কাজ করছেন, এমনকি খুব ভালো জনপ্রতিনিধি হিসেবেও কাজ করছেন সংসদীয় গণতন্ত্রে। তো আমরা দেখি একটু, আমরা আবার রাজনীতির জগতে যারা আছি তারা একটু অভিনয়ের জগতে গিয়ে ওনারা এসে যখন একটু পারফর্ম করেন, ভালোই করছেন, তা আমরাও পারফর্ম করতে পারি কিনা একবার দেখি। তো সেই জন্য এটা একটা উলট পুরাণের একটা পরীক্ষা নিরীক্ষা। আপনি বলুন, অভিনয়টা কোথায় নেই? আপনি বাড়িতে একটা সিরিয়াল দেখতে দেখতে পুরো নেশায় পড়ে গেছেন, আপনি সিরিয়াল দেখছেন, সেই সময় বেল বাজলো এবং আপনার একজন বাড়িতে অতিথি ঢুকলো, আপনি অত্যন্ত বিরক্ত হলেন, কিন্তু আপনাকে অত্যন্ত হাসি মুখে বলতে হবে, বাবা কতদিন বাদে, আমি না ভাবতেই পারছি না, জাস্ট আপনি অভিনয় করেন না রোজকার জীবনে। তো ফলে আমরা সবাই যে জায়গায় আছি, যার জায়গায় আছি, কখনো না কখনো দৈনন্দিন জীবনেও আমাদেরকে অভিনয় করতে হয়। তো সেটাকে যদি এরা ধরে বেঁধে একটা নির্দিষ্ট সময় স্ক্রিপ্টে আনে, দেখি না কি হয়। এটা দুটোই ফাঁকিবাজির জায়গা নয়, মানে রাজনীতিও ফাঁকিবাজির জায়গা নয়, অভিনয় ফাঁকিবাজির জায়গা নয়, এটা একদম চর্চা, সাধনা। আপনি ফাঁকিবাজি করবেন মনে করলে সব জায়গায় ফাঁকিবাজি করা যায়, কিন্তু কেউ যদি ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়, আমি যেমন চাইবো যে আমাকে পর্দায় দেখে যেন কেউ মনে না করে, আরে মানে আমার অভিনয়টা হয়তো একটু ঘাটতি হয়ে গেল, কিন্তু সবাই আরে চেনা মুখ কুণাল ঘোষ, আমি ওই প্রশংসাটা চাই না। আমি চাই যেন আমাকে, আরে কুণাল ঘোষ এই অভিনয়টা করলো, আমি সেইটা যাই, আমি সেইভাবে আমি চেষ্টা করছি। তিনি অভিনেতা এবং রাজনীতিবিদ, মানে অভিনয় থেকে এসে রাজনীতি করেছেন, এরকম অনেক রয়েছেন। কিন্তু আমি খুব বেশি নম্বর দিতে চাইবো শতাব্দী রায়কে। কারণ শতাব্দী রায় এসে জেতার পর ক্রমশ এখনো এত সিজনড, ম্যাচিওর্ড, শুধু পলিটিশিয়ান নয়, পার্লামেন্টেরিয়ান, এখন পার্টির ডেপুটি লিডার লোকসভায় 4 বার, 2009, 2014, 2019, 2024, 4 বারের সাংসদ বীরভূমের মতো সিট থেকে, পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে ভালো পারফর্ম করছেন।
ফলে যারা রাজনীতি থেকে এসেছেন এই মুহূর্তে আমি কিন্তু শতাব্দী রায়কে এগিয়ে রাখবো, আরো হ্যাঁ যারা অভিনয় থেকে এসেছেন, অভিনয় থেকে এসেছেন রাজনীতিতে আরো অনেকেই ভালো করছেন, কিন্তু আমি শতাব্দীকে এগিয়ে রাখবো। এটা বলাটা একদম ঠিক হবে না। তার কারণ হচ্ছে যে রাজনীতিবিদ মানে তিনি একজন, যদি কোনো সুশৃঙ্খল দলের তিনি দায়িত্বশীল নেতা হন, তাকে অনেক দিক ভেবে চিন্তে করতে হয়। আমার দলের ভালোটাকেও ভালোভাবে বলতে হয়। আমার দলের যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমি জানি কোনটা ভুল ত্রুটি, সেটাকে আমি ঘরের মধ্যে সামলাবো, কিন্তু মানুষের সামনে খুব সুন্দরভাবে সেই ডিফেন্সটাকে দিতে হয়। তাহলে এগুলোকে যদি অভিনয় বলা হয় তাহলে ব্যাপারটাকে একটু খাটো করা হয়ে যাবে। এটা সব দলের ক্ষেত্রে প্রযোজ্য। গাদাগুচ্ছের অভিযোগ ওর বিরুদ্ধে এসছে বলে শোনা যাচ্ছে, আর একটু সময় দিন, পরিষ্কার বোঝা যাবে। কিছু কিছু মানে এই ধরনের ছেলেপুলে এত এই 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 মানে প্রযুক্তিটার এত ভুল ব্যবহার চলছে যে এটার যে এত লাভ এই সোশ্যাল মিডিয়া ইত্যাদি, সেটা কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এই ধরনের কাজকর্মের জন্য। সেগুলো হওয়া উচিত নয়। হচ্ছে না সেটা ভাবার কোনো কারণ নেই, কিন্তু ক্রমশ মানুষ সেটা বুঝতে পারেন, ফিল করেন, সেটাও আবার সমানভাবে সত্যি। কারণ মানে শুধু এই লাইক মানেই তিনি আপনার মতাদর্শে বিশ্বাসী হয়ে গেলেন, এটা ভাবার কোনো কারণ নেই। কে যে কার ফাঁদে পড়বে ইজ ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই। আমি বলতে পারি যে সিনেমায় যখন এন্ড ক্রেডিট যাবে না, তার আগে বুঝতে পারবে না যে কে কার ফাঁদে পড়েছে, কে কাকে খেলাচ্ছে, কে হিরো, এ বোঝা খুব মুশকিল। তবে আমি অনেকে না এই যে বলেছি 3টে জেনারেশনের ছবি, ধর আমার জেনারেশন, আমার পরের জেনারেশন, আমার আগের জেনারেশন, 3টে জেনারেশনে দেখতে বসে বলবে আরে আমার যে পরের জেনারেশন, আমি 26 ধর এখন একদম করেন, সে বলবে আরে এটা তো রেগুলার দেখি পাড়ায়, ক্লাবে, রাস্তায়, ওয়ার্ডে, রাজ্যে। তো আমি বলেছি যে আরে এটা তো আমি দেখে বড় হয়েছি, আমার আগের জেনারেশন বলবে তো আমাদের সময়ও ছিল। এইখানে কেউ কেউ চরিত্র হবে, কেউ কেউ ওই চরিত্রদের দ্বারা এফেক্টেড হয়েছে লাইফে এই পলিটিক্সের দ্বারা। আর পলিটিক্স আমি সবসময় না, কেউ নেগেটিভ ধরে ভাবে, এটা নেগেটিভ কেন হবে? ধর আমি বলছি যে কেউ ভালোর জন্য পলিটিক্স করে, কেউ খারাপের জন্য। যে মহাভারতের যুদ্ধে কেউ ধর্মের পক্ষে লড়েছে, কেউ ধর্মের বিরুদ্ধে লড়েছে। তো পলিটিক্স তো দুপক্ষই করেছে, কেউ ধর্মের পক্ষে। তো এখানেও কিছু লোক ভালোর জন্য, সমাজ সংস্কার করার জন্য লড়ছে, কেউ সমাজ দূষিত করার জন্য লড়েছে। তো এই দুয়ের ভালো মন্দের লড়াই। এবং আমি বলছি আপনারা নিজেরাই ভাববেন যে আরে এটা তো আমি দেখা ক্যারেক্টার, এটা আমার দেখা। তো আমি ওই পুরো ভাবনাটা নিয়ে আমি ফিকশনাল স্টোরি ক্রিয়েট করেছি, ক্যারেক্টারগুলো ক্রিয়েট করেছি, করে দেন সাম মুভি। ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্রেমও রয়েছে, এরকম ভাববেন না যে অনলি পলিটিক্যাল। বন্ধুত্ব আছে, যে আমি একটু বলে দিই যে অর্জুন, ঈশা অ্যান্ড সুহত্র, ওরা খুব বন্ডিং, 3জনের বন্ধুত্ব আছে এই গল্পে, বিচ্ছেদ আছে, গল্প বন্ধুত্ব আছে। সো এটা কিন্তু মানে প্রেম ছাড়া জীবন চলে না। তো এটা কিন্তু প্রেমেরও ফাঁদ আছে। ইউ আর কারেক্ট, পারফেক্টলি কারেক্ট। মানে এটা দেখলে মনে হবে এটা প্রেমেরও ফাঁদ আছে। না, কুণাল এখানে পলিটিক্যাল লিডার নয়, বাট ইজ এ পার্ট অফ দ্য পলিটিক্স অফ পোস্টটা। দেখো, যদি তুমি কি বলবো, মানে নির্দিষ্ট করে কোনো পার্টিকে উদ্দেশ্য করে করবি, এটা আমি বলতে পারি। নির্দিষ্ট করে কোনো পার্টিকে উদ্দেশ্য করে না। এবার তুমি যদি 26 দেখো, তাহলে বলবে তৃণমূল পার্টি হচ্ছে। তুমি যদি একটু আগে দিয়ে দেখো, বলবে তাহলে তৃণমূল বিজেপি হচ্ছে। এখন যেহেতু সিপিএম এর অবস্থা খারাপ, কংগ্রেস অবস্থা খারাপ। আবার আমি যেহেতু 3টে জেনারেশন বলছি, অনেক আগে পিছিয়ে গেছি, তখন তাহলে সিপিএম শক্তিশালী ছিল। সো আমার কাছে না ওইভাবে কোনো পার্টি, রাজনৈতিক দল আইডেন্টিফাই করতে পারবে না। টোটাল পরিস্থিতিটা নিয়ে আমি বলছি তো, যে আমি বলছি তো, তোমাকে আপনাদের একটা এখনকার বর্তমান সামাজিক অবস্থা নিয়ে একটা প্রবন্ধ লিখতে বলা হলো, আপনি কোনো পার্টিকুলার পার্টি নিয়ে লিখবেন, মানসিক কি গঠন, যে কিভাবে সামাজিকভাবে নিঃশ্বসিত হচ্ছে বা কি হওয়া উচিত, এরকম ভাবে লিখবেন। তো সেরকম আমি টোটাল দেখে, জনারটা দেখে, যে আমার মনে হচ্ছে কিভাবে আবহমান কাল ধরে রাজনীতির ফাঁদে সব পড়ে বেরোয়, কেউ বাঁচায়, কেউ মরে। এবং সেটাকে তুমি যদি দেখো, যে ধরো সাপোজ 90s হচ্ছে, একটা দেখাচ্ছি কিছু ঘটনা, তাহলে তুমি ভাববে যে আরে 90s মানে তো সিপিআই। 2026 যদি দেখাই, আরে তাহলে তো তৃণমূলের কথা বলা হচ্ছে। এরকম ভাবে আইডেন্টিফাই করো না। এবার ঘটনাচক্রে তো আমি যদি 90s দেখাই, তাহলে দেওয়ালে তো ওখানে থাকবে যে উত্তর ভোটে যেতাম। তার মানে এটা সময়টা বোঝানোর জন্য, এই নয় যে আমি সিপিএম কে বোঝাচ্ছি, আমি সময়টা বোঝানোর জন্য, মানে আর্টের জন্য হয়তো আমাকে ক্রিয়েট করতে হবে সেইভাবে, কিন্তু আমি কোনো পার্টিকে ইয়ে করে কিন্তু করছি না। এটা নামটা খুব অ্যাপ্রোপ্রিয়েট। এর মধ্যে যেহেতু বলাই হলো এর আগে যে ফুটবল নিয়ে গল্প আছে, কিন্তু ফুটবলের বাইরে অনেক কিছু আছে, রাজনীতি নিয়ে আছে। রাজনীতি বলতে তো মানে রাজনীতি কথাটার মানে অনেক বড়, হ্যাঁ।
মানে আমাদের রাজনৈতিক ছবি না বললেও তার মধ্যে যেটা হয় সেই গল্পের মধ্যে রাজনীতি থাকে, তো সেই সব আছে এবং প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস আছে। এবং আমি যেটা একবার বললাম মধ্যে, যে এই যে চরিত্রগুলোকে দেখা যাচ্ছে সেই চরিত্রগুলোর মধ্যে কেউ ভালো মানুষ না, এক একজন এক এক রকম ফাঁদে পড়েছে এবং ফেলেছে, মানে সবাই ফাঁদে পড়েছে এবং সবাই ফাঁদে ফেলেওছে। অনেক কিছু কিছু ফাঁদে তো পড়তে ভালো লাগে, মানে প্রেমের ফাঁদে তুমি পড়লে তোমার জীবন একটুখানি এদিক ওদিক হয়ে গেল, তোমার কয়েক রাত ঘুমোতে পারলে না, এ তো এর থেকে শিখবে তো। হ্যাঁ, ছোট বড় ফাঁদে সবাই মানে পড়ে বিভিন্ন রকমের। সেটা আপনি যেরকম বললেন, অনেক অনেক রকম ফাঁদ হয়, তবে থ্যাঙ্কফুলি খুব একটা ফাঁদ নিয়ে অভিজ্ঞতা নেই। এই প্রথমবার বড় সড়ো ফাঁদের অভিজ্ঞতা আমার হবে, কিন্তু মজা হবে মনে হচ্ছে। যাদের সঙ্গে ফাঁদে পড়ছি, টিপস মন দিয়ে অভিনয় করতে হবে। ফাঁদে পড়ার ফাঁদে তো যেচেই পড়েছি সবাই। হ্যাঁ, শুটিং শুরু হলেই শেখা শুরু, শুটিং শুরু হলেই ক্লাস শুরু। না না, জীবনের ফাঁদ নিয়ে আমি কোনো জ্ঞান এখন এখন আমি ইম্পার্ট করতে পারবো না। জীবনটা অনেক বাকি, আর এমন কোনো ফাঁদে পড়িনি যেটা আমার জীবন নষ্ট করে দিয়েছে, থ্যাঙ্কফুলি। আমি জানি না, আমি যেচে পড়ে যে ফাঁদে পড়তে চাই, যেটা ও বললো, তো সেই ফাঁদে তো লোকে পড়ে, সবারই ফাঁদ থাকে নিজস্ব। হ্যাঁ, আর ফাঁদ মানে যে কোনো খারাপ ফাঁদ তা কিন্তু নয়। যেচে পড়ে লোকে বহু ধরনের ফাঁদের মধ্যেই পড়ে আমরা আসলে ঘুরি, যদি ভেবে দেখো। আর খারাপ অর্থে ধরলে তো অন্য লোক পাতে, তার ব্যাপার, তার মুড, তার ইন্টারেস্ট, এই মুহূর্তে কিছু বলতে পারছি না।